রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে। We shall overcome. We shall overcome. We shall overcome someday. নমস্কার, আপনারা দেখছেন দিগদর্শন ইউটিউব চ্যানেল, 10-এর পাশে, দেশের সাথে। আরজিকর কাণ্ডের ঘটনা ঘটে গেছে প্রায় 11 দিন হয়ে গেল। এখন পর্যন্ত ধৃত একজন। তদন্ত বলছে 2টি সিসি ক্যামেরার একটিতে দেখা গেছে সিভিক পুলিশ সঞ্জয় রায়কে। ঘটনাস্থলে মেলে তার একটি হেডফোন। প্রমাণিত হয়েছে সেটি সঞ্জয়ের। জেরায় অপরাধ কবুলও করেছে সঞ্জয়। তবে নিহত মহিলা চিকিৎসকের শরীরের ক্ষত যা মিলেছে সেটা থেকে অনেকেরই ধারণা যে এটি একজনের কাজ নয়, তবে আরও কয়েকজন আছেন ঘটনার পেছনে। ইতিমধ্যেই রাজ্য পুলিশের হাত থেকে উচ্চ আদালতের নির্দেশে তদন্ত ভার পেয়েছে সিবিআই। জেরা চলছে প্রাক্তন আরজিকর সুপার সন্দীপ ঘোষের। তদন্ত চলবে, হয়তো রহস্যের সমাধানও হবে, দোষীরা ধরা পড়বে, বিচার হবে। দাবি উঠেছে দৃষ্টান্তমূলক শাস্তির। সেটা নেতা থেকে শুরু করে অধিকাংশ নাগরিকদের দাবি, ফাঁসি চাই, উই ওয়ান্ট জাস্টিস। অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেছেন এই ঘৃণ্য অপরাধীদের এনকাউন্টারে মেরে ফেলা উচিত। একদিকে আবেগ, অন্যদিকে আইন, তথ্য, প্রমাণ। ফাঁসির আদেশ দিতে পারে একমাত্র আদালত। অভিযুক্তদের সুযোগ থাকবে শীর্ষ আদালতে যাওয়ার, সিঙ্গল বেঞ্চ, ডাবল বেঞ্চ। সেখানে ফাঁসি যদি বহাল থাকে তাহলে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা, একটা লম্বা সময়। কিন্তু এনকাউন্টার, সুপ্রিম কোর্টের বয়ানে যা অবৈধ, এই বিষয় নিয়ে আইনজীবী পার্থ দেবনাথের সঙ্গে একটি ফোনে আলোচনাটি প্রাসঙ্গিক মনে হলে লাইক দিন, মন্তব্য করুন, সাবস্ক্রাইব করুন। চলুন সরাসরি চলে যাই ফোনে। অপর প্রান্তে রয়েছেন আইনজীবী পার্থ দেবনাথ। হ্যালো, নমস্কার। আমি সুজিত চট্টোপাধ্যায় বলছিলাম, দিগদর্শন ইউটিউব চ্যানেল থেকে। নমস্কার নমস্কার বলুন। আচ্ছা পার্থবাবু, আপনি একজন আইনবিদ, যার জন্য আপনার কাছ থেকে এই বিষয়গুলো একটু জানবো বলে ফোনটা করলাম। সেটা হচ্ছে, এই মুহূর্তে সারা ভারতবর্ষ জুড়েই, এমনকি বিদেশ থেকেও কিন্তু এই আরজি করে যে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং নৃশংসভাবে খুন করা হলো, এই পরিপ্রেক্ষিতের ঘটনা কিন্তু দেখা যাচ্ছে সাধারণ মানুষ দল মতের বাইরে বেরিয়ে গিয়ে তারা কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছেন। এরকম ঐক্যবদ্ধতা কিন্তু আমরা আগে দেখিনি সাধারণ মানুষের মধ্যে, সর্বশ্রেণীর মানুষের মধ্যেই। ঘটনাটা আমি একটু আইনি জায়গায় নিয়ে যেতে চাইছি, আবেগকে সরিয়ে রেখে। সেটা হচ্ছে, মানুষ কিন্তু দাবি করছেন যে যারা দোষী তাদের ফাঁসি চাই, এবং রাজ্যের মুখ্যমন্ত্রীও দাবি করেছেন যে সিবিআই কে তদন্ত ভার দিয়ে দেওয়া হয়েছে আদালতের নির্দেশে। খুব দ্রুত বিচার করে তাদের ফাঁসি দিতে হবে, যারা যারা ধরা পড়বে। এখন পর্যন্ত একজন। আর এদিকে তৃণমূল কংগ্রেসের যিনি আরেক তরুণ সেনাপতি যাকে বলা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তিনি সাংসদ, তিনি বলেছেন এই ধরনের যারা মানে ভিন্ন মানসিকতার মানুষ, তাদের এনকাউন্টার করে মেরে ফেলা উচিত। এই পরিপ্রেক্ষিতেই আপনার কাছে আমার জিজ্ঞাসা
যে সাধারণ মানুষের ফাঁসি চাই, আর রাজ্যের মুখ্যমন্ত্রী ফাঁসির দাবি করছেন, রাজ্যের একজন সাংসদও ফাঁসির দাবি করছেন, এগুলো কি আমি ওই আবেগ প্রণোদিত জায়গা থেকে একটি স্বাভাবিক মানুষের মনের একটা কি বলবো রিপারকেশন একটা বলতে পারি, তার একটা প্রতিক্রিয়া থেকে এটা বেরিয়ে এসছে? এটা কি এটা আইনের চোখে কিভাবে দেখছেন? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, এনারা কি চিন্তা ভাবনার ভেতর দিয়ে এটা বলেছেন সেটা তো আমি বলতে পারবো না। তার কারণ ওনারা জনপ্রতিনিধি, এবং একাধারে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা যদি বলি, জনপ্রতিনিধি, একাধারে উনি স্বাস্থ্যমন্ত্রী, একাধারে পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী। এইবারে কনস্টিটিউশনের জায়গা থেকে যদি আপনি বলেন, তাহলে উনি কি বলছেন, উনি কি কনস্টিটিউশনের মধ্যে থেকে এই কথাটা বলছেন, না একজন সাধারণ নাগরিক হিসেবে এই কথা বলছেন, না একজন বিরোধী নেত্রী হিসেবে এই কথা বলছেন? এটা একটা কিন্তু মানে এটা ব্যাখ্যাটা কিন্তু উনিই দিতে পারবেন। না, জনগণও তো দাবি তুলেছেন যে ফাঁসি দিতে হবে, তা উনি জনপ্রতিনিধি হিসেবে সে কথারই প্রতিধ্বনি করেছেন। তাই হতে পারে। এখন উনি বেটার কি বলবেন, কারণ উনি তখন যে কি বলেন সেটা উনি নিজেই তার, আমার মনে হয় বিশ্লেষণটা ওনার কাছে জেনে না। কখনো বলছেন 1,500 কেজির বাচ্চা হয়, কখনো আবার এই কিছুক্ষণ আগে দেখছিলাম একটা সোশ্যাল মিডিয়াতে উনি বলছেন ধর্ষকের ধর্ষিতার ফাঁসি চাই, নির্যাতিতার ফাঁসি চাই। হ্যাঁ, এই যে উনি ওপেন বলছেন। এটা তো বিপদ না, উনি তো পরে স্বীকার করেছেন যে এটা আমার মুখ দিয়ে ভুল করে বেরিয়েছে। একটা নেত্রীর মুখ থেকে, প্রধানমন্ত্রীর মুখ থেকে এই ধরনের কথা, মানুষ তো এগুলোকে নিয়ে ভীষণ ভাবে মজা নিচ্ছে আর কি। ওনাকে নিয়ে ভীষণ মজা নিচ্ছে মানুষ, একটা সত্যি কথা বলতে হাসাহাসি করছেন ওনাকে নিয়ে ভীষণ। মানে ব্যাপারটা একটা, মানে উনি নিজেকে যে জায়গায় নিয়ে যাচ্ছেন, নিয়ে গেছেন, আমার মনে হয় না যে বাংলার মানুষ সেটাকে ভালো চোখে দেখছেন। আপনি আমাদেরকে ওই যেটা বললাম, যেটা হচ্ছে সর্বসাধারণের ম্যাক্সিমাম মানুষের দাবি হচ্ছে ফাঁসি চাই, সেটাই মুখ্যমন্ত্রীর গলায় প্রতিধ্বনিত হচ্ছে ফাঁসি চাই, কিন্তু এনকাউন্টার চাই এমনি সেরকম ভাবে কেউ প্রকাশ্যে বলেননি। একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এনকাউন্টার চাই। ফাঁসি চাই বললেই তো ফাঁসি হয় না। আমাদের সেটা আলাদা প্রশ্ন, বিচারের ওপর। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আবেগের কথা এটা। এটা তো মানুষের আমলটা, একটা সময় আমি ঘৃণা, আবেগ, ঘৃণা। হ্যাঁ হ্যাঁ, এই যে ঘটনাটা ঘটে গেছে, এটা তো মানে মানে পশুর থেকেও, মানে মানুষ যে পশুর চরে, মানে পশুর কাছে পৌঁছে গেছে, মানে পশু হয়ে গেছে মানুষের, তারই তো উদাহরণ এটা। মানুষ বলে মানুষ নেই, তারা পশুত্বে পৌঁছে গেছে। মানুষের কথা হচ্ছে মানুষ দেবত্বে পৌঁছবে, তার জায়গায় পশুত্বে পৌঁছেছে। সেখানে পশুদের কি করা উচিত? পশুদের এই ধরনের যদি একটা জঘন্য কাজ করে যদি কোনো পশু করে, আমরা কি করি না? আমরা কি করি? আমরা মেরে ফেলি। তাই এটা তো সেই জায়গায়, মানে মানুষের ক্ষোভটা তো সেই জায়গায় পৌঁছে গেছে। এটা কি মানুষ, এরা পশু? তা পশুদের ওপর থেকে যে বিচারটা হবে সেটাই হওয়া উচিত। সেখানে যদি তাকে মনে হয় যে মানুষের সেইটাই তো রিপারকেশন, একটা সাধারণ মানুষ আজকে কেন আজকে এই জায়গায় তারা এই ধরনের কথাবার্তা বলছে, কারণ তাদের পিছনে মানে দেওয়াল ঠেকে গেছে। তারা ভাবতে পারছে, তারা নিতে পারছে না, তারা সভ্য সমাজে থেকে তারা ভাবতে পারছে না এরকম একটা মানুষ যে এই ধরনের কাজ করতে পারে। এবং তার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যারা এটার মধ্যে একটা পরিবেশ, যে পরিবেশটা হচ্ছে অদ্ভুত একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি। এটা আমরা চিন্তা করা যায় না যে যারা এই যে কথাবার্তাগুলো উঠছে বিভিন্ন জায়গা থেকে, যে একাই এর মধ্যে সঞ্জয় রায়কে একাই এর মধ্যে ছিল না, আরো অনেকের মধ্যে ইনভলভ আছে। বিভিন্ন ধরনের কথাবার্তা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে, এবং সেখান থেকে আমরা জায়গাটা মানুষ আরো ইনসিকিউরিটি ফিল করছে, মানুষ আরো ঘৃণা হচ্ছে যে
আমরা যে ভগবান বলি মানুষ ডাক্তারকে আমরা ভগবানের জায়গায় রাখি, কারণ সে মানুষকে প্রাণ ফিরিয়ে দেয়। একটা সেটা ঠিক আছে, মানুষ সেটা তো ঠিক আছে, এটা প্রত্যেক মানুষই বলছে। এই- কিন্তু আমার একটা আমি আইনি প্রশ্নে ফিরে যাই। সেটা হচ্ছে যে ফাঁসি চাইয়ের যে দাবিটা উঠছে, ধরা গেল আগামী দিনে আরো কয়েকজন সিবিআই এর হাতে ধরা পড়বে, ধরে নিলাম আমি তর্কের খাতিরে, খুব দ্রুত এটার ফয়সলা হয়ে যাবে যে কারা কারা এর পেছনে জড়িত। এবার এই যে সাধারণ মানুষের দাবি, মুখ্যমন্ত্রীর দাবি, এই দাবিগুলোতে ফাঁসি চাই, সেটা কি বিচারপতিরা যখন বিচার করবেন সেইটা কি প্রভাবিত হওয়ার সুযোগ থেকে যায়? না দেখুন, এটা তো থাকে না। বিচার বিভাগীয় যে তদন্ত হয় বা বিচারক যারা থাকেন তারা যে বিচারটা করেন বা যে ভার্ডিক্টটা দেন বা যে অর্ডারটা পাস করেন তাতে কাজটা দেন, তার মধ্যে আমরা সবসময় দেখি যে আইনের ভেতরে থেকে এই কাজটা হচ্ছে, এবং সেটা যেখানে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস হয়ে যায়। এখানে কিন্তু আপনাকে বুঝতে হবে এখানে দুটো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, এবং একটা ঘটনা হচ্ছে ভদ্র মহিলাকে যে পাশবিক অত্যাচার করা হয়েছে এটা একটা ঘটনা, আর একটা তারপরে তাকে মার্ডার করা হয়েছে, তার মানে আরেকটা ঘটনা। এবং আরেকটা ঘটনা হচ্ছে যে যারা এর মধ্যে যুক্ত, মানে বিভিন্ন মিডিয়া থেকে যে সমস্ত খবর পাওয়া যাচ্ছে বা বিভিন্ন ভাবে আলোচনার মাধ্যমে উঠে আসছে, যে যাদের কাজ হচ্ছে মানুষকে প্রোটেকশন দেওয়া। ধরুন সঞ্জয় যে রায়ের কথাই বলছি, ওনার কাজ হচ্ছে মানুষকে প্রোটেকশন, অর্থাৎ উনি একজন পুলিশের ওটা বসায় এবং ওনার কাজটি সিকিউরিটি। তো উনি সেই সিকিউরিটির কাজটা ভুলে গিয়ে উনি যদি আমরা সেই কথাই বলি রক্ষককে যদি ভক্ষক হয়ে গেল, তাহলে অফেন্সটা কিন্তু আরো বেড়ে গেল। ও কিন্তু সাধারণ মানুষ নয়, ওর কাজ হচ্ছে ওই মহিলাকে বা যে কোনো মহিলা পুরুষ ওই আমাদের হসপিটালে যা যায় থাকবেন সব প্রত্যেককে সিকিউরিটি দেওয়ার দায়িত্ব কিন্তু তাদেরকে রক্ষা করার দায়িত্ব, তাদেরকে বাঁচানোর দায়িত্ব, এইটা কিন্তু উনি ভুলে গেছেন। ওনার জায়গা থেকে উনি সরে গেছেন, যেটা বিরাট অফেন্স। আর যদি মনে করেন এর মধ্যে কোনো, আমি জানি না এটা এখন তো চলছে, ইনভেস্টিগেশন চলছে, সেখানে যদি মনে হয় যে কোনো ডাক্তারের সঙ্গে যুক্ত আছে, তাহলে কোনো ডাক্তারদের কাজ হচ্ছে জীবন দেওয়া, জীবন নেওয়া নয়। ডাক্তাররাও যদি মনে ইনভলভ থাকে, আমি জানি না ইনভলভ আছে কিনা, তো ইনভেস্টিগেশন সেটা উঠে আসবে, এই বলার জায়গা নেই আমার। কিন্তু জায়গাটা হচ্ছে আপনারা নিশ্চয়ই এই বুঝতে পারছেন যে ডাক্তারদের কাজ প্রাণ দেওয়া, জীবন দেওয়া, জীবন ফিরিয়ে দেওয়া, জীবনটা নেওয়া নয়। এবং কেউ তার জায়গা থেকে সরে, এগুলোই হচ্ছে অফেন্স, যেগুলো সমাজের চোখে ভেরিয়েন্স অফেন্স। সমাজকে তারা কি দিচ্ছে, তাহলে এগুলো যখন বিচার করবেন বিচারপতি, হ্যাঁ আপনারা দেখে তখন এটা কি বিশেষ ক্ষেত্র হিসেবে বিবেচিত হবে? অবশ্যই। বাপি সেনের মামলা আপনারা দেখেছেন, মনে পড়ছে বাপি সেনের মামলা? হ্যাঁ হ্যাঁ, বিখ্যাত মামলা বাপি সেনের ট্রাফিক নববর্ষে যাতে, হ্যাঁ নববর্ষের রাত্রিরে পুলিশের সঙ্গে পুলিশের মারামারি হচ্ছে। সেখানে একটা ভার্ডিক্ট দিয়েছিল যে রক্ষক হয়েছে, সেই রক্ষক যাদের কাজ হচ্ছে সাধারণ মানুষকে রক্ষা করা, তারা নিজেরাই মারামারি করছে। সেখানে কিন্তু যে অফেন্সটা হয়েছিল সেটা যদি আমরা ধরেও নিই অনিচ্ছাকৃতভাবে অফেন্স হয়েছিল, কিন্তু সেটা অনিচ্ছাকৃতভাবে অফেন্স হলেও কিন্তু যেহেতু দুজন পুলিশের মধ্যে মারামারি হচ্ছে, যারা রক্ষা করবে সাধারণ মানুষদের, যারা প্রোটেকশন দেবে, যারা সিকিউরিটি দেবে, তারাই মারছে, একটা পুলিশকে মার, এই যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেছিল। আচ্ছা, পুলিশের প্রাথমিক যে তদন্ত, তাতে উঠে আসছে যে এই যে ছেলেটি ধরা পড়েছে সে নাকি মৃতদেহের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছে মদ টদ খেয়ে। এগুলো প্রমাণিত হয়েছে যে মদ টদ খেয়ে সে যৌনপল্লীতে গেছে, সেখান থেকে মদ টদ খেয়ে এসে অপ্রকৃতস্থ অবস্থায় ছিল, তখন সেই মৃতদেহের সঙ্গে করেছে। ডাক্তারি পরিভাষায় এই রোগটাকে বলেছে নেক্রোফিলিয়া, এবং যিনি করছেন তাকে বলা হচ্ছে নেক্রোফিলিক। তো এই নেক্রোফিলিক যদি প্রমাণিত হয়, ধরুন এটা প্রমাণিত হলো নেক্রোফিলিক, সেখানে আইনের যে ধারা তাতে কিন্তু দেখা যাচ্ছে যে আলাদা করে কোনো মানে শাস্তির বিধান নেই। নেক্রোফিলিক
পেশেন্ট যদি কোনো এই ধরনের কাজ করে থাকে ন্যাক্কারজনক, তাহলে তার আলাদা করে ধারা নেই। যেটা রয়েছে সেটা হচ্ছে যে অপরাধ, তাতে 6 মাস জেল বা 2 বছরের জেল হতে পারে, এই ব্যাপারগুলো রয়েছে। এবং পরবর্তীকালে ওই হত্যার সঙ্গে যদি জুড়ে যায় তাহলে পরে 375, 376, তারপর ওদিকে ধারা 63, ওদিকে ধারা 64, সেখানেও যিনি খুন করেছে যদিও নেক্রোফিলিক পেশেন্ট ধরে তাহলেও 10 বছরের কারাদণ্ড হতে পারে। এই ধরনের একটা বিধিবিধান বোধহয় আপনাদের মধ্যে রয়েছে। আমি দণ্ড সংহিতার নম্বরগুলো বললাম না, আমি পুরনো নম্বরগুলোর হিসেব দিয়ে বলছি। তো সেক্ষেত্রে কি ফাঁসি দেওয়ার কোনো জায়গা থাকবে? দেখুন, এখন যেটা ভারতীয় ন্যায় সংহিতায় হ্যাঁ, যে জায়গাটা আছে বলা, এবং আমাদের আগে যেটা আমরা দেখতাম 375 ছিল রেপ, এখন 3 নাম্বারটা চেঞ্জ হয়েছে, আর সেকশনের নাম্বারটা হয়েছে 60। হ্যাঁ, এবার 376 ছিল আগে, সেটা 64 হয়েছে। এইভাবে আমরা দেখছি যে বিভিন্নভাবে এগুলোকে মোটামুটি একই রেখে এক্সপ্লেন করা হয়েছে। কিন্তু আমাদের একটা সেকশন ছিল যেটা আইপিসিতে, ইন্ডিয়ান পেনাল কোডে 377, হুম, এটা আনন্যাশনাল ব্যাপার ছিল যেটা, সেটা কিন্তু আমরা এখানে দেখছি না, আমরা এখানে পাচ্ছি না সেটা। এখন তার মানে একটা জীবিত মেয়ে হোক বা ছেলে হোক, একটা জীবিত মানুষকে ধর্ষণ করলে যে অপরাধ যতটা গুরুত্ব দিয়ে ভাবা হয়, একটি মৃতদেহেরও তো সেই সম্মান থাকা উচিত। মৃতদেহ বললে তো সে অসম্মানের ব্যাপার নেই, কারণ মৃতদেহের একটা বিরাট সম্মান আছে। এটাও একটা সম্মানীয় জায়গা। হ্যাঁ, সেটাই বলছি। এই শরীরটাকেও, এই মৃতদেহটাকেও আমরা এই জায়গাটাও আমাদের মধ্যে আছে, যেটাও সম্মানীয় জায়গা, এবং সম্মানের সাথে হ্যাঁ, সেটা সম্মানের সাথে অন্ত্যেষ্টি দেওয়া হয়। সেইটারও সম্মান আছে। এখানে দেখুন, এটা সম্পূর্ণ তো এখন ইনভেস্টিগেশন চলছে, এখন বলা যায় না, কোনভাবে বলা যায় না যে, কিন্তু যেইটাই ঘটে থাকুক সেটা একটা আমাদের ভারতীয় শুধু নয়, এটা মানে নারী মানে সমাজের পক্ষে কলঙ্কময় একটা জায়গা। ঠিক, নারীদের উপরে যে অত্যাচার, ঠিক, একটা ভয়ঙ্কর জায়গা। এটাকে মোটেই তো বললাম যে এটাকে পশু বলবো না মানুষ। আচ্ছা, আপনাকে আইনজীবী হিসেবে আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি কি চরম যদি কোনো ঘটনা ঘটে থাকে সেক্ষেত্রে ফাঁসির দাবি, সেটা কি আপনি সমর্থন করেন একজন আইনজীবী হিসেবে? আইনজীবী হিসেবে আমি একটা কথাই বলবো যে আইনজীবী তো আমার পেশা, কিন্তু সর্বোপরি আমি তো একজন নাগরিক, একজন মানুষ, মানুষ, সভ্য সমাজ ডিজার্ভ করি। আমি চাই আমার মা বোনেদের সুরক্ষা থাকুক সমাজ। যে পজিশনে আছে এবং পুলিশের কাজ, অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, সেটা ঠিকভাবে হোক। আমি অবশ্যই, আমি অ্যাজ এ নাগরিক হিসেবে আমিও চাইবো ফাঁসি। আচ্ছা, আমিও চাইবো যে তাকে আরো যদি মনে করেন যে একটুখানি অন্যভাবে যদি আমি চিন্তা ভাবনা করি, তাহলে আমি বলবো যে এমন একটা কারাদণ্ডে দণ্ডিত, এখন তো হয়ে গেছে যে যাবজ্জীবন মানে লাইফারটা এমন ভাবে হোক এবং অন্যরকম ভাবে দৃষ্টান্তমূলক হোক, যেটা লাইফার যদি হয়। না, আপনাকে যদি বলি লাইফারটাকে আপনি চরমতম বলবেন না মৃত্যুদণ্ডটাকে আপনি চরমতম বলবেন? ফাঁসি হলে তো একবারে সব শেষ হয়ে গেল, ঠিক আছে, এটা একটা ক্যাপিটাল পানিশমেন্ট, একবারে শেষ হলো। কিন্তু যদি একটা মানুষকে প্রতিনিয়ত অনুতাপে রাস্তায় তুলে মরে, প্রতিদিনটা প্রতি মুহূর্তে তাকে ভাবা এই জীবনে আমি কি ভয়ঙ্কর কাণ্ড করি। প্রত্যেকটা মানুষের ঘৃণার চোখে তাকে দেখে এবং সে প্রতিটা মানুষের ঘৃণার মানে পাত্র হয়ে বেঁচে থাকে। এর থেকে শাস্তি মনে আর কিছু হতে পারে। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে ফাঁসির থেকেও চরম হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড। এটা হচ্ছে যাবজ্জীবন মানে ওই ধরনের যাবজ্জীবন কারাদণ্ড, আমি যেটা বলতে চাই। একদম, মানে একটা পশুকে যেভাবে মানুষ, একটা ঘৃণ্য একটা জীবকে যেভাবে মানুষ দেখবে, ওকে যেন সেইভাবে দেখা হয়, সেই মানুষগুলোকে
সারা জীবন তার ঘৃণার চোখে মানুষ দেখে এবং সেই ঘৃণা নিয়ে যে সারাদিন বেঁচে থাকবে, এই বেঁচে থাকাটা মনে হয় তার মরে যাওয়ার থেকে অনেক বেশি কষ্ট। মানে আমার, যদি আমার বলেন, আমার ব্যক্তিগত মতামত এটা বললাম, কিন্তু আমিও চাইবো যে সাধারণ নাগরিক হিসেবে এবং একটা সুস্থ সমাজের মধ্যে থাকার চেষ্টা, যেহেতু আমরা সবাই মিলে চেষ্টা করছি একটা সুস্থ সমাজ থাকা। না, অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইবো ওকে অথবা ফাঁসি দেওয়া হোক। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই ধরনের ঘৃণ্য অপরাধী যারা, তাদের জেলেতে যাবজ্জীবন কারাদণ্ড হিসেবে রেখে দিলে বা এই মানে লম্বা দীর্ঘ বিচার পদ্ধতির মধ্যে রেখে দিলে যে সরকারি কোষাগারের খরচা হয়, সে টাকা তো জনগণেরই টাকা। সুতরাং সেখানে একবার বছরে তিনি একটা হিসেব দিয়ে দেখিয়েছেন 7 থেকে 8 লক্ষ টাকা খরচা হয়ে যায় বছরে তাকে ভরণ পোষণ করার জন্য। তো এইগুলো বলছেন উনি যে এগুলো মানে টাকার অপচয় ছাড়া আর কিছু নয়। সুতরাং সেক্ষেত্রে এনকাউন্টার বা ফাঁসি যেটাই হোক, মানে মৃত্যুই একমাত্র হতে পারে যে এর ঠিক মতন বিচার। উনি উনি কি কি কোন অ্যাঙ্গেল থেকে এটা বলেছেন আমি জানি না, তবে উনি যে কোনো কিছুর হয়তো কোনো কিছুকে প্রভাবিত হয়ে এটা বলেছেন এটা বোঝা যাচ্ছে। এখন এতদিন তো ওনার এত বেশি ঘটনা ঘটে গেছে, আপনি জানেন কামদুনির ঘটনাও তো ঘটে গেছে, অত বড় ঘটনা। হ্যাঁ, আর এই ক্ষেত্রে কিন্তু উনি এইসব কথা বলেননি, এই চাই ওই চাই সেই চাই খেলা চাই কথা উনি বলেন। আচ্ছা, আমাকে আরেকটা প্রশ্ন আপনাকে রাখতে চাইছি, সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি PN ভাগবতী, তিনি কিন্তু একটা রাজস্থানের একটি মামলা, মানে রাজস্থান আদালতের একটি মামলা হয়েছিল, গর্ভবতী স্ত্রীকে হত্যার দায় হয়েছিল। তার জন্য 3 বছর ধরে তার বিচার চলার পর সেই আসামির নাম ছিল রবজি রাও, তাকে ফাঁসি দেওয়া হয় 3 বছর পর। তো সেখানে 1996 সালে তার ফাঁসি হয়, অর্থাৎ ধরে নিতে পারি 1993 সালে তাকে আটক করা হয়, বিচার চলে, 3 বছর পর তার ফাঁসি হয়। 2009 সালে দেখা গেছে পরবর্তীকাল ইনভেস্টিগেশনে যে ত্রুটিটা ধরা পড়েছে, যে যথেষ্ট প্রমাণিত ছিল না, কিন্তু তার ফাঁসি দেওয়া হয়ে গেছে। এবং সে কথা স্বীকার করে সুপ্রিম কোর্ট বলে যে গত 15 বছরে এমন 15 জনের ফাঁসি হয়েছে যেটা ভুল সিদ্ধান্তে হয়েছে, যেটা ধনঞ্জয় চ্যাটার্জির ক্ষেত্রেও একটা কিন্তু এরকম কথা উঠেছে যে তার ফাঁসিটাও ঠিক মতন ভাবে বিচার ভাবে হয়নি, এটা নিয়ে অনেক সিনেমাও পর্যন্ত তৈরি হয়ে গেছে এইগুলোতে। তো এই ব্যাপারেতে দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্টও কিন্তু বলছে যে কখনো জীবনের বদলা জীবন এই নেওয়াটা ঠিক নয়। সেটা কি বলবেন? এটা দেখুন, এটা এক একটা দেশের রাষ্ট্র ব্যবস্থা এবং সেখানকার যদি আপনি আদর্শ বলেন বা দেশের যে যদি আপনি বলেন দর্শন, একটা দেশের একটা রকম দর্শনের মাধ্যমে তো এই দেশের যে সমাজ পরিচালিত হয়, বিভিন্ন দেশের দর্শন কিন্তু বিভিন্ন ধরনের, এবং বিচারপতিদের যে মানসিকতা, বিচারপতিদের বিচারের ধারা তার উপর নির্ভর করে। কারণ কনস্টিটিউশন আমাদের দেশে যেটা কনস্টিটিউশন, অন্য দেশে সেটা চলে না, অন্য কনস্টিটিউশন চলে। তাদের চিন্তাধারা, তাদের দর্শন বললাম, এই তাদের যে দর্শন, এটার সঙ্গে সবের দর্শন মেলে না। আমাদের ভারতীয় দর্শনের মধ্যে একটা ক্ষমা একটা বিরাট যায়। আমাদের এর মধ্যেও, আমাদের আইনের মধ্যেও দেখতে পাওয়া যায় যে রাষ্ট্রপতির একটা সর্বোচ্চ ক্ষমতা দেওয়া একটা ক্ষমা। এই জায়গাটা আছে তো, ফাঁসির সাজা পেয়েছে, কিন্তু রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দেওয়া আছে যে ঠিক আছে আপনি আবার পুনর্বিবেচনা করে ক্ষমা। এই ধরনের দর্শন আমাদের দেশের মধ্যে আছে, এবং এই দর্শনটা কিন্তু এই সমাজ ব্যবস্থাটা কিন্তু সমাজ ব্যবস্থার উপরে ভিত্তি করে তো মানে আইনটা তৈরি হয়, আইনের উপরে ভিত্তি করে সমাজ ব্যবস্থা তৈরি হয়। সেখানে আমরা দেখেছি বৌদ্ধ ধর্মের বিরাট একটা প্রভাব আমাদের ভারতবর্ষের উপর আছে। বৌদ্ধ ধর্মের, আপনি জানেন, বৌদ্ধ ধর্মের একটা বিশাল প্রভাবের মধ্যে একটা বিরাট ব্যাপার হচ্ছে ক্ষমা। আমাদের আইনের মধ্যে বিভিন্ন ভাবে দেখতে পেয়েছি আমরা, বা দেখতে পাই, আপনারাও জানেন। এখানে মোটিভটা বেশি, মেইন ক্রিয়া যেটাকে আমরা বলি, অর্থাৎ তার মধ্যে যে ইন্টেনশনটা, যে ক্রিমিনাল ইন্টেনশন,
আমি আরেকটা কথার থেকে চেষ্টা করি যে রাষ্ট্রপতির কথাই যখন বললেন তখন দেখা যাচ্ছে যে প্রণববাবু তার যে কার্যকাল ছিল রাষ্ট্রপতি হিসেবে তখন তিনি 33টি ক্ষমা প্রার্থনার আবেদন পেয়েছিলেন। সেই 33টি ক্ষমতার মধ্যে উনি 32টাই খারিজ করে দিয়েছিলেন। পরবর্তীকালে উনি বলেছেন যে আমি কতগুলো ব্যাপারে দায়বদ্ধ থাকার জন্য আমাকে ওই ফাঁসির আদেশের বাতিল করতে আমি পারিনি। অথচ ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির 354/5 ধারা বলছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির গলায় দড়ি পরিয়ে মৃত্যু না হওয়া পর্যন্ত ঝুলিয়ে রাখা অসাংবিধানিক তো বটে, অবৈধ বটে। এই মর্মে কেন্দ্রীয় সরকারকে শীর্ষ আদালতের এক প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ নোটিশ জারি করে সরকার ও আইনসভাকে ভাবতে বলা হয়েছিল। কিন্তু সেই সময়কার কেন্দ্রীয় সরকার হলফনামা দাখিল করে বলেন মৃত্যুদণ্ডের সবচেয়ে কার্যকরী পদ্ধতি এই ফাঁসি। গত 100 বছর ধরে হয়ে আসছে। স্বাধীনতার পর 1415 জনের ফাঁসি হয়েছে 2019 পর্যন্ত। পদ্ধতি বদলানোর প্রয়োজন নেই। এইসব পদ্ধতি বলবেন। আমি 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 যেটা বলছিলাম এই একই কথার মধ্যে উত্তরটা আমি মানে এইটাই হচ্ছে সেটা যেটা কোনো দেশের দর্শনের উপর সেটা সম্পূর্ণ নির্ভর এবং এইটা সেটা একটা মানে সমাজকে একটা মেসেজ দেওয়া। ফাঁসি মানে শুধুমাত্র ওই লোকটারই তো ফাঁসি হলো না, বা ওকে হ্যাং বাই নেট টিল ডেথ। না না, সে ঠিক আছে, কিন্তু ধরুন নির্ভয়া কেসে তো ফাঁসি হয়েছিল, তারপর কি ধর্ষণ কমে গেছে? না না, এটা শুধুমাত্র সেটাই তো বলছি, এটা তো শুধুমাত্র তা না, ধর্ষণ কমে ঠিকই, কিন্তু কিছু কিছু পরিবর্তন আইনের তো প্রচুর পরিবর্তন হয়েছে এই ধরনের অত্যাচারের এগেন্স্টে। অনেক আইনের পরিবর্তন হয়ে গেছে এবং সেটা অ্যামেন্ড হয়েছে। আমি সেটাই বলতে চাইছি যে এইটা শুধু মানে ফাঁসি দিলাম একটা লোক, সে তাকে এরকম অফেন্স করেছে বলে তাকে ফাঁসি দিয়ে দেওয়া হলো, ঠিক আছে, সেটা যেটা মেসেজ হতে চাইছে সমাজের সেটা ক্রিমিনালদের যারা ক্রিমিনাল তাদের তো বলা হচ্ছে, তাদের তো বোঝানো হচ্ছে দেখো এইটা করলে এইটা হয়। ফাঁসি দেওয়া মানে শুধুমাত্র একজনকে তো তার যে অত্যাচার করেছে তার ফাঁসিটা পেলো না, যারা ক্রিমিনাল তাদের কাছে একটা থ্রেট হয়ে থাকে। হ্যাঁ অবশ্যই, এবং এটা আপনি দেখবেন বহু এটা তো আস্তে আস্তে হয় মানুষের মধ্যে একটা মানুষের মধ্যে একটা আদিম বৃত্তি বা আদিম একটা প্রবণতা, সেটা চিরকালীন আছে। মানুষ সবসময় চায় যে ক্রিমিনাল মাইন্ড যেটা মানুষের মধ্যে একটা আছে সবসময় লুকানো হয়, এটা সভ্যতার মাধ্যমে, সভ্য সমাজের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে, বারবার মহাপুরুষের বাণীর মাধ্যমে, সেটাকে আস্তে আস্তে করে আইনের মাধ্যমে সেটা আস্তে আস্তে জমিয়ে রাখার চেষ্টা করা হয়। যদি আমি সাইকোলজিকের দিকে সেটা আমরা জমিয়ে রাখি, কিন্তু সুযোগ পেলেই মানুষ দেখবেন একটা ক্রাইম করে দেয়। যে কোনো ছোটখাটো, এটা একটা ন্যাচারাল ব্যাপার। হ্যাঁ, এটা ন্যাচারাল ব্যাপার। এই জায়গা থেকেই তো আইনের সৃষ্টি, যে এই জায়গা থেকে তাকে আমি কথাগুলো আপনার সবই বুঝতে পারছি, কিন্তু আপনি দেখুন, আমি আপনাকে এটা বলতে চাইছি এই জায়গাটা থেকে যে একদিক দিয়ে আমরা কিন্তু আর কারাগার এখন বলছি না, আমরা বলছি সংশোধনাগার। সুতরাং কারাগার মানে হচ্ছে গিয়ে যেখানে আটক করে রেখে দেওয়া হয় ক্রিমিনালদের, আর সংশোধনাগার নামটা যখনই আমরা প্রযোজ্য করছি তখনই হচ্ছে যে সেখানে তার ওই কারাবাসের সময়টুকুতে তাকে সংশোধন করার একটা চেষ্টা করা হয়, তাই তার নাম সংশোধনাগার। এটা কিন্তু একটা বিপরীত জায়গা কাজ করছে, একদিকে ফাঁসির দাবি থাকছে আর একদিকে সংশোধনাগার বলা হচ্ছে। এই প্রসঙ্গে আপনাকে বলি যে আমাদের রাজ্যপাল ছিলেন গোপাল কৃষ্ণ গান্ধী, তিনি আমাদের এই অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মৃত্যুদণ্ড বিরোধী একটা মতামতের উল্লেখ করেছেন। তো এছাড়াও তিনি 2016 সালে দিল্লির জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ে মৃত্যুদণ্ড সংক্রান্ত একটা প্রতিবেদনেরও উল্লেখ করেছেন। এই নিয়ে বহু লেখালেখি আছে, চিন্তা ভাবনা, বহু এটা মৃত্যুদণ্ড শব্দটা পরস্পর একটা বিরোধী শব্দ, কারণ একদিকে দণ্ড বলছি, দণ্ড যদি বলি তাহলে সেখানে কিন্তু দোষী ব্যক্তির চারিত্রিক সংশোধনের একটা জায়গা থাকলেও থাকতে পারে। ওই জায়গাটাই বলছি যে এই ঘটনা আমাদের তো আইনের যেটা বিচার করতে গেলে যেগুলো
মানে রাখতে হয় সামনে, হুম। সেখানে ইমোশনের তো জায়গা থাকে না বিচারে, হুম। বিচার ইমোশনের জায়গা থাকে না, সেখানে হুম। থাকে কি কিছু এভিডেন্স, হ্যাঁ। এভিডেন্স, অকুলারি এভিডেন্স, হুম। এই ধরনের ডকুমেন্টারি এভিডেন্স, এই এভিডেন্সের উপরে বিচার থাকে। হুম। সেখানে কিন্তু আমরা কতগুলো জিনিস দেখি আমরা যেটা আমাদের সামনে হয়, এটা হচ্ছে এই তার মধ্যে যেন একটাও নির্দোষ ব্যক্তি যদি শাস্তি না হ্যাঁ, পায়, ঠিক তাতে যদি হাজার দোষী লোক ছাড়া পেয়ে যায় তবু আচ্ছা, ঠিক তবুও ঠিক, কিন্তু একজন নির্দোষ ব্যক্তি শাস্তিও না পায়, এই জায়গাটা কিন্তু ঠিক, আমাদের ঠিক, ঠিক, এটা, হ্যাঁ, হ্যাঁ, একটা বড় জায়গা। হ্যাঁ, হ্যাঁ, এবং সেখানে শুধু তাই নয়, আমরা এই যে আইনের জায়গা থেকে যেটা আমরা যেটা দেখানো হয় বা এবার দেখি যে মোটিভটা, এই মোটিভটা, এবার এই যে মামলাটা আজকে যে ঘটনাটা ঘটেছে, এত বড় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল, এর মোটিভটা কি, কি এমন ঘটনা ঘটলো, কি এর পেছনের কারণটাই তো আসল। হ্যাঁ, এগুলো যতক্ষণ এগুলো প্রমাণিত হবে, সিবিআই তদন্ত শেষে বিচারকরা তদন্ত করে দেখবেন, এ তো পরের কথা পরে। হুম। পড়ে না, এবার এটাই হচ্ছে আসল ঘটনা। হুম। হুম। যে যেমনি কোন জায়গায় ধোঁয়া আছে মানে সেখানে আমরা ধরে নিতে হবে ওখানে আগুন ছিল, আছে, ছিল। ঠিক আছে, ছিল, আগুন নেই মানে এরকম ধোঁয়াটা উঠছে। হ্যাঁ। এমন কি ঘটনা, এখন ধোয়ার রং কালো না সাদা, সেটাও একটা বিচার্য বিষয়। এক্স্যাক্টলি, এবার এইটাই কিন্তু বিচার করেছে, এটাই কিন্তু দেখার জায়গা, কারণ ওই কারণটা যতক্ষণ না আপনি জানতে পারছেন, যতক্ষণ না পর্যন্ত পেছনে রহস্যটা জানতে না পারছেন, হুম। ততক্ষণ আপনি সমাজকে পিউরিফাই বা সমাজকে ক্লিয়ার করতে পারছেন না ওই জায়গা থেকে। দেখা গেলে এরকম ঘটনাও ঘটে সমাজে, তাহলে একটা আইন আনা হোক। মানুষ তো এই মানে নতুন ভাবে, যেমন আগে তখন সাইবার ক্রাইম ছিল কি, হুম। ছিল না, প্রয়োজনের সঙ্গে ভাবতে হয়েছে। হুম। নতুন একটা আইন হলো সাইবার ক্রাইম। হুম। 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 সাইবার ক্রাইম সঙ্গে সঙ্গে মানুষ এই সমস্ত তৈরি করছে, একটা করে সাইবার ক্রাইম মানুষে শুরু করলো। এই এটিএম ভাঙা হচ্ছে, এই যে আমাদের বিভিন্ন রকম ভাবে মোবাইলের মাধ্যমে তাছাড়াও আমাদের হাতে খুব সংক্ষিপ্ত সময়, তার মধ্যে শেষ প্রশ্নের জায়গাটায় আমি যাচ্ছি, সেটা হচ্ছে যে এই এনকাউন্টার সম্বন্ধে যে শব্দটা হয়েছে, ফাঁসির ব্যাপারটা তো বুঝলাম যে সেটা বিচারকের আদেশের ওপর নির্ভর করে আইনি আদালতের একটি রায় হবে, তার থেকে হবে। ফাঁসি ব্যাপারের মধ্যে সবসময় আমরা জানি যেটা আমরা সবসময় আলোচনা করি এবং সবসময় এটা একটা আইনি ব্যাপার হবে, কিন্তু এনকাউন্টার, এটা হচ্ছে যে রেয়ারের তো রেয়ার কি, হ্যাঁ বুঝলাম, মাথায় রাখতে হবে যাই হোক সেটাও আইনি ব্যাপার হবে, আইনি সিদ্ধান্ত। এই মানুষটা শুধু রেয়ারের সবটা রেয়ার নয়, যে মানুষটা এই কাণ্ডটা ঘটিয়েছে সে আর সমাজের পক্ষে তার বেঁচে থাকার কোনো জায়গা নেই, সমাজ তার কাছ থেকে কিছু পাবে না। হুম। সেই ক্ষেত্রে এই সমস্ত দিকগুলো বিচার বিবেচনা করেই কিন্তু এটা শাসিত হয়। হুম। এই লোকটা সমাজ এটার থেকে আর কিচ্ছু পাবে না। হুম। সমাজে যদি বেঁচে থাকে তাহলে সমাজটা কলুষিত হয়ে যাবে, এবং এটা এই মাস যদি রেয়ারের সাথে রেয়ার বুঝলাম, এটা বুঝলাম। আপনি আমাকে এনকাউন্টারটা একটু বলুন, এনকাউন্টারটা বলুন। এনকাউন্টারটা হচ্ছে এনকাউন্টারটা আমরা কখন দেখি না, কেন বলছি শুনুন, এনকাউন্টারটা এই জন্য বলছি যে 2017 থেকে 22 পর্যন্ত যে সমীক্ষার ফল আমাদের হাতে আছে, তাতে দেখা যাচ্ছে ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, আসাম, ওড়িশা এবং মহারাষ্ট্রে প্রচন্ড পরিমাণে কিন্তু এনকাউন্টারে মানুষ মারা গেছেন। তো সেই এনকাউন্টারের ফলাফলে একটা কেস হয়েছিল 2011-তে, সেটা হচ্ছে প্রকাশ কদম বনাম রামপ্রসাদ বিশ্বনাথ গুপ্ত মামলা। এইখানে এনকাউন্টারে ঠান্ডা মাথায় খুন, যারা এই এনকাউন্টার করে, যে প্রশাসনের পুলিশ, তাদেরও মৃত্যুদণ্ড দেওয়া উচিত। একই ঘটনা 2012-তে ওম প্রকাশ বনাম ঝাড়খণ্ড রাজ্যের একটা মামলাতে এসসি অর্থাৎ সুপ্রিম কোর্ট বলেছিল এনকাউন্টার কখনোই বৈধ নয়, এটাকে রাষ্ট্রের একটা স্পন্সর করা সন্ত্রাসবাদ আমরা বলতে পারি, এবং এক্ষেত্রেও যারা এটা করবেন সেটা কিন্তু আইনত শাস্তিযোগ্য হবে। একদম অবৈধ বলেছেন এনকাউন্টার। এনকাউন্টারের যে জায়গাটা, যেটা আপনি উত্তর বললেন, ঝাড়খণ্ড বললেন, বিহার বললেন, সবাই বললেন, তা আপনি নকশাল পিরিয়ডের পশ্চিমবঙ্গের কথা কি করে তুলে নেন? হ্যাঁ, না আমি আমার একদম টাটকা খবরের জায়গা থেকে বলছি। রাস্তার কি আছে কথাটা তো আমরা সেই 1972 সাল থেকে তো 71 সালে সেই সমস্ত নকশাল পিরিয়ড আপনার দেখেননি? এনকাউন্টার যেগুলো পালিয়ে যাচ্ছে আর তারা তাদেরকে পিছন থেকে গুলি করে পুলিশ মেরে দেয়। না,
এখন তো অনেক মানুষ বলেন না যে এই ধরনের অপরাধীদের এনকাউন্টার করে মেরে ফেলা উচিত। কখনো তাহলে সেটাও তো তাহলে কথাটা কি বেআইনি? এই দাবি করাটা কি বেআইনি? শুনুন, মানুষের একটা ক্ষোভ এটা, এই যে ভয়ঙ্কর ঘটে গেছে, ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, মানুষ কিছু মেনে নিতে পারছে না, মানা যায় না এটা। এই সমাজ, মানুষ, আমরা সমাজবদ্ধ জীব। এই যে সমাজে মহিলা, নারী, মা, বোনেদের সুরক্ষা রাখিয়ে যদি এই অবস্থা হয়, সেখানে কেউ মেনে নিতে পারবে না, কারণ মেনে নেওয়া সম্ভব না, এটা মানা যায় না। সেখানে মানুষ এই জায়গাটাকে বলবে যে একে আর ফাঁকি রাখা দরকার নেই, একই কথা। না, আপনি এক জায়গায় আইনজীবী হিসেবে বলছেন যে এটা হচ্ছে আবেগের থেকে ক্ষোভের বহিঃপ্রকাশ। আরেকদিকে বলছেন যে আদালতে কিন্তু আবেগের জায়গা নেই, সেখানে কিন্তু টোটালি আইনের উপর নির্ভর করছে। এনকাউন্টারটা অবৈধ বলে দিয়েছে সুপ্রিম কোর্ট। এভিডেন্স আমাদের দেশে এনকাউন্টার বলে কোনো আইন নেই। এনকাউন্টার করতে হবে এরকম বলে কিছু নেই, কিন্তু জায়গা বিশেষে, অর্থাৎ দেখা যাচ্ছে সে হয়তো রিভলভার পুলিশের হয়তো তার পুলিশ রিভলভার পুলিশকেই কাজ করেছে, হ্যাঁ, তাকে মেরে ফেলবে, এরকম ধরনের অনেক ঘটনা ঘটেছে। হ্যাঁ, এই জায়গাটা আছে, আর কোনো উপায় নেই, তখন পুলিশ অফিসার বা পুলিশের লোক তাকে মারতে বাধ্য। কিন্তু সাজানো ঘটনা তো ঘটেছে দাদা। সেলফ ডিফেন্সের জন্য এটা আমরা দেখেছি। কারণ সে এমন একজন সাংঘাতিক ধরনের ক্রিমিনাল, সে আর এই সমস্ত মানে ভাবতেই পারে না, সে এসব সাধারণ স্বাভাবিক জীবন সে ভাবতেই পারে না। সে একটা একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছে, তার মানসিকতাও সেই জায়গায় পৌঁছে গেছে। সেখানে দেখা যাচ্ছে সে হয়তো না, এনকাউন্টারের নামে তো সাজানো ঘটনাও ঘটেছে অনেক। জাতি থেকে নকশাল আমলের কথা বললেন, পরবর্তীকালের ঘটনা অনেক আছে। এগুলো সমস্তই এগুলো বিচার বিভাগীয় তদন্তের ব্যাপার, এবং তদন্ত করে যেটা উঠে এসছে। আমি বললাম আমাদের আইনে থেকে যদি বলেন তাহলে আপনাকে দেখতে হবে এভিডেন্স, অর্থাৎ স্বাক্ষর প্রমাণ। আপনি বলে দিলেন ওই লোকটা দোষী না, ওকে দোষী আপনি বলতে পারেন, আপনি অভিযুক্ত করতে পারেন। আপনি কি করে দোষী বলতে? আজকে যদি আমরা মন্ত্রীরা অনেক সময় বলতে এই দিয়ে দাও, সেটা ভার্ডিক্ট দিয়ে দিচ্ছে, কন্ট্যাক্ট করলাম, এই মন্ত্রীরা এই সমস্ত কথাবার্তা বলছে, তারা আবেগের বসে বলি। আইনের ভাষায় পরিভাষায় এটা বলা যায়, কারণ আমি তাকে অভিযুক্ত করতে পারি। আমি আইনজ্ঞ হিসেবেই কিন্তু এই কথাটা বলি, সাধারণ মানুষ হিসেবে নয়। আইনজ্ঞ হিসেবে অভিযোগ করা যায়, অভিযুক্ত সেই। এবারে তার সাক্ষ্য প্রমাণের মধ্যে যেটা বেরিয়ে আসবে, এইভাবেই তার যেভাবে আইনে আছে সেভাবেই তার শাস্তি হবে। কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমি যদি বলি যে আমার মা বোনেদের উপরে যে এই যে হয়েছে ঘটনা, সেখানে এইসব মানুষকে সবার ফাঁসি রেখে এখন লাভ, এদেরকে আপনি বলুন ফাঁসি এনকাউন্টার করেন। কারণ মানুষ তো আর পারছে না নিতে। এই যে এই সভ্য সমাজে এবং এই স্বাধীনতার প্রাক্কালে চিন্তা করতে, মানে স্বাধীনতার প্রাক্কালে এই ঘটনা ঘটে গেল, নারী সুরক্ষার যে ব্যবস্থা আজকে সারা দেশ করছে, আজকে বিদেশে পর্যন্ত এই আমরা বাংলার যে কি কলঙ্কময় দিন চলে এলো ভগবান জানে, বাংলা শেষ হয়ে গেছে। সেখানে বাংলাদেশও বিক্ষোভ হচ্ছে। বাংলাদেশ, পাকিস্তান বাংলাদেশ তো অনেক ভালো, আমাদের তো কাছাকাছি আছে। পাকিস্তান থেকে ওরা ধিক্কার জানিয়েছে। এর থেকে আর লজ্জা আপনি ভাবতে পারেন? এত বছরের ভারতবর্ষের আমরা স্বাধীন দেশে বসবাস করছি, যে দেশ নারী সুরক্ষা দিতে পারে না, মা বোনেদের সম্ভ্রম সে বাঁচাতে পারে না, সেটাকে অন্তত মানে সাধারণভাবে বলতে গেলে আমরা সভ্য সমাজ বলতে পারি না। সভ্য নেই, আমরা সভ্য নই, সত্যি কথা। না, আজকে যে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কথা উঠছে, কিন্তু ধরুন আমেরিকাকে বলা হচ্ছে গণতন্ত্রের সর্বশ্রেষ্ঠ দেশ নাকি আমেরিকা, সেখানেও তো গণধর্ষণ হচ্ছে। সারা পৃথিবীর হিসেবে দেখা যাচ্ছে প্রতি 16 মিনিটে একটি করে গণধর্ষণ এবং নারী নিগ্রহের ঘটনা ঘটছে। আমেরিকাকে যদি আপনি বলেন সব থেকে বেশি ফান্ডামেন্টাল রাইট মেনে চলা যে দেশ, সেটা হচ্ছে ইংল্যান্ড। ইংল্যান্ড হচ্ছে সব থেকে বেশি ফান্ডামেন্টাল রাইট মেনে চলা দেশ। আমাদেরও ফান্ডামেন্টাল রাইট আছে, আর্টিকেল 12 থেকে আর্টিকেল। এই ফান্ডামেন্টাল রাইট যদি আপনি বলেন, ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে আমরা কি আমাদের ভারতবর্ষের লোকেরা এই ফান্ডামেন্টাল রাইট নিয়ে কোনো কাজ করে না, ফান্ডামেন্টাল রাইট জানে না। ভারতবর্ষের যেখানে ব্রিটেনে, যেখানে ইংল্যান্ডে, যেখানে মানুষ 98% লোক জানে যে হোয়াট ইজ ফান্ডামেন্টাল রাইট,
হুম মৌলিক অধিকার কি। হুম এখানে ভারতবর্ষে মাত্র 7 থেকে 8% লোক জানে, হুম 7 to 8% লোক জানে অনলি হুম যে হোয়াট ইজ ফান্ডামেন্টাল রাইট। হুম আজকে মানুষ তার নিজের ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার নিয়ে সচেতন নয়। হ্যাঁ এবং এটা রাষ্ট্র জানি না, দেশ জানি না, তবে তার কি ল্যাকুনা আছে যেটা তাদের পড়ানোও হয় না সেভাবে, এবং সেটার উপরে মানুষকে জোরও দেওয়া হয় না, সেটা মানুষকে বোঝানোও হয়। হুম হুম আজকে এত যে যদি আপনি বলেন শুধু লন্ডন শহরে 300-র বেশি হিউম্যান রাইটস আছে, হিউম্যান রাইটস অর্গানাইজেশন, নট কমিশন, হিউম্যান মানে প্রাইভেট, আমি এনজিও বলতে পারি লন্ডন শহরে 300 বেশি। আমাদের পশ্চিমবঙ্গে হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে, কত হিউম্যান রাইটস অর্গানাইজেশন, হিউম্যান রাইটস কমিশন আছে, তারা কি করছে? তারা মুখ খুলছে না কেন? তাই তো অনেকদিন আগে থেকেই মুখ খোলার দরকার আছে। এইগুলো শুধু নয়, পশ্চিমবঙ্গে যে ঘটনা ঘটছে দিনের পর দিন বিভিন্ন হত্যা, এটা তো শুধু একটা নয়, এরকম দীর্ঘদিন ধরে হয়ে চলেছে নারী নির্যাতনের ঘটনা। আপনি শুধু পশ্চিমবঙ্গের কথা কেন বলছেন? উত্তরপ্রদেশে হচ্ছে, বিহারে হচ্ছে, সব ভারতের সর্বত্রই হচ্ছে। আমি পশ্চিমবঙ্গে আছি বলে পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমি পশ্চিমবঙ্গে সুরক্ষিত দেখতে চাইছি। যে বিহারবাসী সে বিহারবাসীকে সুরক্ষিত দেখবে। আমি তো ভারতবর্ষের যে কোথায় কি হচ্ছে সেটা আমরা খবরের কাগজে হয়তো পড়ি, কিন্তু আমি আজকে পশ্চিমবঙ্গে বাংলার বুকে দাঁড়িয়ে আমি তো ফিল করছি, ভয়ঙ্কর ভাবে ফিল করছি। এবং আমার বাড়ির লোকেদের সঙ্গে যখন আমি থাকছি, আপনি ভাবতে পারেন এখন কিছু লোক আমাকে বলছিলেন যে দেখুন ডাক্তারবাবু, এখন সত্যি কথা বলতে রাস্তায় বেরোলে মহিলাদের দিকে তাকাতে পারি, লজ্জা লাগে, পুরুষ মানুষ বলতে নিজেকে ঘেন্না লাগে। এই আমরা মহিলাদের চোখেতে কতখানি নিচতে নেমে গেছি সেটা কি কেউ ভাবছে বলুন তো? এটা কত বড় একটা আমাদের মানে পুরুষ মানুষের যে আমরা পুরুষ বলি, যাদের দায়িত্ব হচ্ছে মহিলাদের রক্ষা করা, তাদেরকে সম্ভ্রম রক্ষা করা, তাদেরকে সম্মান জানানো, এই পুরুষ মানুষরা তারা আজকে মহিলাদেরকে কতখানি নেবে যাকে ভাবতে পারছেন? সামনে দুর্গাপুজো, আমরা প্রতিমা করবো, তাদের গয়না পরাবো, কাপড় পরাবো, তাদের পুজো করবো, আর আমার মা বোনেদের কি অবস্থা? মানুষ ভাবতে পারছি। আজকে তো এই তো 2 একদিন আগেই শুনলাম কোন পুজো উদ্যোক্তারা তারা টাকা ফেরত দিয়ে দিচ্ছে নাকি, তারা বলছে না আমার দরকার নেই। পশ্চিমবঙ্গ সরকারকে বলে দিচ্ছে আমার টাকা দেবেন না, আমরা টাকা রিফিউজ করছি, কারণ আমার দরকার নেই। আমার এই যে মানুষ প্রতিবাদ করছে, না, এই যে টাকা ফেরত দেওয়ার কথাটা আপনি বলছেন, এটা তো আরেক দৃষ্টিভঙ্গিতেও দেখা যেতে পারে যে টাকাটা মুখ্যমন্ত্রী দিয়েছেন পুজো কমিটিতে, উনি তো বলে দেননি যে এই টাকাটা তুমি আমোদ প্রমোদে খরচা করো। এই টাকাটা নিয়ে তো পাড়ায় পাড়ায় সিসিটিভি লাগানোরও তো একটা ব্যবস্থা করা যেতে পারে, যেটা একার পক্ষে অনেকে সম্ভব নয়। এইটা তো এই পজিটিভ জায়গা থেকেও তো ওই টাকাটাকে খরচ করতে হলে ফেরত না দিয়ে পার্টিগুলো যদি পূজার জন্য দেওয়া হচ্ছে, লোকগুলোর নাম করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? এবার সেই জায়গা দাঁড়িয়ে সেই তারা সিংটা দিচ্ছে। এবার আপনি টাকাটা আপনি আমোদ প্রমোদে খরচা করবেন না সামাজিক উন্নয়নে খরচা করবেন, মুখ্যমন্ত্রী কোনো নির্দেশ দেননি যেটা আমোদ প্রমোদেই খরচা করতে হবে। ঠিক কথা, এটা মদ খাওয়ার জন্য খরচা হচ্ছে, এই টাকাটা কিন্তু এটা কি মুখ্যমন্ত্রী বলেছেন যে এই টাকাটা নিয়ে এরকম ভাবে খরচা করো? একটা সিসিটিভি লাগানো যেতে পারে এই টাকা দিয়ে। আবার এটা নিতেই হবে এমন তো কোনো কথা নয়, এটা না নিয়েও তো প্রতিবাদ করছে মানুষ। প্রতিবাদ একটা জিনিস, কিন্তু একটা বাস্তবসম্মতভাবে বিজ্ঞানসম্মতভাবে একটা কাজ করা। আমি ধরুন আজকে আমার পাড়ায় বা আপনার পাড়াতে 4,000 টাকা দিয়ে যদি কিছু সিসিটিভি লাগানো যেতে পারে, তাহলে সেটাও তো একটা প্রোটেকশনের জায়গা তৈরি হয়, অপরাধীকে ধরার ক্ষেত্রে বা ঘটনাগুলোর দিকে নজর রাখার ক্ষেত্রে। আপনাকে বলুন, কিছুদিন আগে বড়বাজারে স্বর্ণ ব্যবসায়ীরা তারা নিজেদের উদ্যোগে তাদের দোকান সামলানোর জন্য, তাদের ব্যক্তি স্বার্থেই আমি মেনে নিচ্ছি, তারা কিন্তু ওই এলাকা জুড়ে তারা কিন্তু সিসিটিভি বসিয়ে নিয়েছে, যদি বড়বাজারের দিকে ডাকাতি হয় যাতে সহজেই পুলিশের পক্ষে তদন্ত করে ব্যাপারটা ধরতে সুবিধা হয়, এটার জন্য। সেরকম এই টাকাগুলো তো ওই রকম কাজেও তো বছর ভোর একটা সামাজিক উন্নয়নের কাজের জন্য তো এটা ব্যবহার করা যেতে পারতো ফেরত না দিয়ে। অবশ্যই, কিন্তু এবার একবারে এই জায়গাটাতে কিন্তু আসছে যে কথাটা, যে আগেকার দিনে পুজো কি মুখ্যমন্ত্রী অনুদানে হতো,
আমরা তো চাঁদা তুলে পুজো করি, চাঁদা তুলে পুজো করতে হবে একটা সময়। আমরা চাঁদা তুলি, আমার লোকে এত লোক লাগে চাঁদা চাইতে চাই। তার জন্য আলাদা করে তাকে তো ওই পার্টিকুলার পুজোর জন্য দুর্গা পুজোটা করো তার জন্য চাঁদা দিলাম, তার জন্য তোমাকে অনুদান দিচ্ছি, দরকার কি আছে? না, তোমার মুখ্যমন্ত্রী তো তাদের যে কাজকর্ম আছে কাজকর্মের ভেতর দিয়ে তারা তো নিজেরাই তো ওই টাকাটা দিয়ে কড়াই কড়াই টিভি লাগাতে পারে। সেই কথাই বলছি। এখানে ক্লাবকে দেওয়ার দরকার কি আছে টাকাটা? ক্লাবকে দেওয়ার দরকার কি আছে টাকাটা? টাকাটা নিজেরাই ইউজ করতে পারি, সিসিবি লাগিয়ে দিই, এই করি সেই করি, সিকিউরিটির ব্যবস্থা করি। সবটাই আপনি রাষ্ট্রের ঘরে চাপিয়ে দেবেন, সবটাই আপনি রাষ্ট্রের ঘরে চাপিয়ে দেবেন। কিন্তু একটা ক্লাব তৈরি হয় একটা সমাজবদ্ধ জীব মানুষ একটা ক্লাব যখন তৈরি করে, ক্লাব মানে তো শুধু আমোদ প্রমোদের বা পুজো করার মতন জায়গা নয়, সারা বছর এলাকার মানুষদের সঙ্গে সংযোগ রক্ষা করে একটা সামাজিক দায়বদ্ধতারও দায় বর্তে যায় একটা ক্লাবের। সুতরাং সেইখান থেকে ক্লাবেরও তো কিছু কাজ করার দায়িত্ব আছে। সবই পুলিশের ওপর দায়িত্ব চাপাবেন, সবই রাষ্ট্রের ওপর দায়িত্ব চাপাবেন। অবশ্যই ক্লাবের তো বিশাল দায়িত্ব। এই যে আমরা তো ক্লাব সংগঠন একটা সময় করেছি, আমরা ক্লাবের মধ্যে কোনোদিন রাজনীতি ঢুকতে দিতাম না। আমরা ক্লাবের মধ্যে মদ খাওয়া অ্যালাউ করতাম না। আমরা ক্লাবের মধ্যে জুয়া খেলা তাস খেলা অ্যালাউ করতাম না। সেখানে শরীর চর্চা হতো, সেখানে বছরে একটা দুটো করে নাটক হতো, আমরা করতাম, রিহার্সাল দিতাম, নিজেরা পাড়ার লোকেদের নিয়ে করতাম। সেটা রক্তদান শিবির করেছি আমরা, একটা উন্নয়নমূলক কাজ, গাছ বৃক্ষরোপণ করেছি। না, ওরা করে, অনেক ক্লাব করে, অনেক ক্লাব এখনো করে, রক্তদান শিবির করে, অনেক কিছু করে, নিশ্চয়ই করে। নেগেটিভ ভাবলে চলবে না। এগুলোই তো কাজ ছিল, এগুলোই তো করতে হবে। ক্লাবের তো এগুলোই কাজ। এখন ক্লাবের এখন যে সমস্ত ক্লাব আমরা বেশিরভাগই ক্লাব দেখতে পাচ্ছি চারদিকে, সেখানে দেখতে পাচ্ছি ক্লাবগুলো বিভিন্ন ভাবে টাকা পয়সা নিয়ে, অনুদান নিয়ে হোক, যাই করে হোক নিয়ে হোক, তারা ক্লাবের বড় বড় বিল্ডিং বানাচ্ছে এবং সেগুলোকে বিভিন্ন ভাবে বিয়ে বাড়ি, এই বাড়ি সেই বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, তার জন্য ক্লাব একটা ভাড়া দিচ্ছে। সেই ভাড়া নিয়ে টাকা পয়সা উঠছে, সেই ক্লাবের ভাঙিয়ে থাকছে। এবারে সেখানে সোসাইটি আছে, তারা না না, করোনার সময় কিন্তু বিভিন্ন ক্লাব, কিন্তু বিভিন্ন ক্লাবের কিন্তু অ্যাক্টিভিটি দেখা গেছে দাদা। বলছি তো অ্যাক্টিভিটি তো এই জন্যই ক্লাব তৈরি হয়েছিল। এটা দেখতে পাচ্ছি তো দুদিন পরে ক্লাবে নিজেদের মধ্যে মারামারি হচ্ছে এই ফান্ডের টাকাটা কিনে। এটাও দুটো দলে ভাগ আছে ক্লাবের মধ্যে, কি নিয়ে ওই টাকাটা কিনে নেবে। হ্যাঁ নিশ্চয়ই, না ওটাও আছে, সেটা দেখুন। ওই অর্ধেক গ্লাস জল, সেটাকে আপনি কি বলবেন, অর্ধেক ভর্তি গ্লাস বলবেন না অর্ধেক খালি বলবেন? এইসব তো আগে তো ছিল না, ঘটনা আগে ছিল, ঘটনা আগে ছিল। আগে তো ক্লাব সংগঠনটা আসছেন না। আসলে সব কিছুকেই রাজনীতির মধ্যে নিয়ে নেওয়া। এই রাজনীতি করে আজকে ক্লাব সংগঠনগুলোকে রাজনীতিবিদরা, দাদা দিদিরা তাদের নিজেদের হাতে নিয়ে নিয়েছে এবং সেখানকার ক্লাব সংগঠনগুলোকে রাজনীতির কাজে ব্যবহার করা হচ্ছে, নিজেদের দলের কাজে ব্যবহার করা হচ্ছে। যাক, আমাদের মুহূর্তে সময় সামাজিক অবক্ষয়। আপনার কাছে দুটো প্রসঙ্গ আমার জানার ছিল। সেটা হচ্ছে যে ফাঁসিটা কি সুপ্রিম কোর্টের সাংবিধানিক মর্যাদা দিয়েছে আইনি চোখে, আর এনকাউন্টারকেও কি বৈধ বলেছে না অবৈধ বলেছে আমাদের দেশের আইনি ব্যবস্থা। এই দুটো প্রসঙ্গে আমাদের একটুখানি স্বচ্ছ ধারণা আমাদের নেওয়ার দরকার ছিল আপনার কাছ থেকে। সেটা আমরা মোটামুটি পেয়েছি। আপনি দুভাগে ভাগ করে দিয়েছেন, একদিকে মানুষের আবেগ, মানুষের ধৈর্যচ্যুতি, সেই জায়গা থেকে তাদের ক্ষোভ, সেখান থেকে কিছু চাওয়া, আর অন্যদিকে হচ্ছে আইনি পরিকাঠামো যেটা রয়েছে, সেই পরিকাঠামোর দৃষ্টিভঙ্গি একটা আলাদা। এই দুটোর মেলবন্ধন হলো প্রমাণ। এই দুটো প্রমাণে দেখা যায়। হ্যাঁ, এইটা সাক্ষ্য প্রমাণের উপর নির্ভর করে এই কাজগুলো হবে। অসংখ্য ধন্যবাদ পার্থবাবু। আগামী দিনে অন্যান্য কোনো অনুষ্ঠানে যদি আপনার আইনি ব্যাপারে সাহায্য লাগে তখন নিশ্চয়ই আপনাকে আবার পাবো। অবশ্যই, নিশ্চিত।